This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কথা বলছিলাম আপনাদের যে গতকালই মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পর যে সমস্ত তথ্যদীপ উঠে আসছে তা কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে গোয়েন্দাদের কপালে। এবং যে বিস্ফোরক তথ্য উঠে এসেছে তা হলো বাংলাদেশের ব্লগার হত্যার ধাঁচে হামলার ছক ছিল ধৃতদের ছোট মাঝারি রাজনৈতিক নেতারাই ছিলেন টার্গেট। ভেবে দেখুন, নেতাদের টার্গেট করা হয়েছিল। ধৃতদের জেরায় এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের কাছে। সিজার, এই যে গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত বেশ কিছু পয়েন্ট সামনে এসেছে, এখনো পর্যন্ত গোয়েন্দাদের কি অনুমান, মানে এদের অ্যাকচুয়াল মোটিভটা কি ছিল? দেখো, এখন পর্যন্ত যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন বাংলাদেশি নাগরিক, বাকি 5 জন হচ্ছে অসমের বাসিন্দা এবং 2 জন হচ্ছে আমাদের মুর্শিদাবাদের বাসিন্দা। এই 8 জনের যে মডিউল, সেই মডিউল থেকে মডিউলের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন নথি থেকে এটা স্পষ্ট যে তারা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দাপন্থী আনসারুল বাংলা টিম বা আনসারুল আল ইসলামের সদস্য। এবং তারা যে সদ্য তারা রিক্রুটেড হয়েছে এমন নয়, তারা দীর্ঘদিন ধরে এই স্লিপার সেল চালাচ্ছিল। সাম্প্রতিক বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপরেই আনসারুল বাংলা টিমের যিনি চিফ, তিনি জসিমউদ্দিন রহমানি, তিনি জামিন পান এবং তারপরেই এই স্লিপার সেলগুলোকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয় এবং খুব স্পেসিফিক কিছু নির্দেশ তাদেরকে পাঠানো হয়। কি নির্দেশ? যে এই রাজ্য এবং অসমের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কিছু সংগঠনকে হত্যা করতে হবে। কারণ আমরা জানি আনসারুল বাংলা টিম ব্যক্তি হত্যার জন্য কুখ্যাত। এর আগে বাংলাদেশে অন্তত 11-12 জন ব্লগারকে তারা হত্যা করেছে বলে অভিযোগ এবং সেই একই কায়দায় প্রকাশ্য রাস্তায় বা খুব মারাত্মকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পরিকল্পনা, যেটা নিয়ে সারা গোটা এলাকা একটা শিউরে ওঠার মতো ঘটনা, যেটা একটা আতঙ্ক তৈরি করবে। এবং টার্গেট কারা? বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব মাঝারি মাপের, যারা মূলত একটি বিশেষ সংগঠনের সঙ্গে যুক্ত। কোথাও সে ধরনের যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা তার বিভিন্ন শাখা সংগঠনের সদস্যদের এইভাবে হত্যা করার পরিকল্পনা করা হয়। কেন করা হয়? সেই হত্যা করলে তাহলে সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি হবে, গোষ্ঠীদ্বন্দ্বের একটা আবহ তৈরি হবে এবং এই ধরনের সেই সুযোগকে তারা কাজে লাগিয়ে নানান ধরনের নাশকতামূলক কাজ। আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি জানাচ্ছেন এই গোটা বিষয়ে শুনুন। ওখানকার যারা আদিবাসীরা যদি কেউ ইসলামিক সন্ত্রাসবাদী গ্রুপের সঙ্গে ইনভলভ হতে চায়, তাদের জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। ওখানকার বিধায়ক সাপোর্ট করছে, ওখানকার পুলিশ সাপোর্ট করছে, ওখানে রাজনৈতিক শাসক দল সাপোর্ট করছে। তো সেখানে সেফ হেভেন হবে না, তো সেফ হেভেন হবে কোথায়? তো কমপ্লিট ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। মুর্শিদাবাদের নাম আসছে, কিন্তু আপনি বাকি ডিস্ট্রিক্ট গুলোতে যান, দেখবেন প্রত্যেকটা হয়তো মুর্শিদাবাদের থেকেও খারাপ। সেখানে ধরা পড়েছে বলে আজকে আলোচনা হচ্ছে। দেখুন, মুর্শিদাবাদে যে 2 জন জঙ্গি ধরা পড়েছে তাদের জেরা করে কিন্তু তদন্তকারীদের কার্যত চক্ষু চড়ক গাছ। একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। বাংলা, আসাম, এমনকি দক্ষিণ ভারতে গোষ্ঠী সংঘর্ষ বাঁধানোর ছক ছিল 2 জনের। ফারাক্কা, জলঙ্গিতে একাধিকবার বৈঠক করেছে স্লিপার সেলের ধৃত 2 সদস্য। আমাদের দেশের মধ্যে বারবার এই স্লিপার সেলরা বৈঠক করছে, তাও আবার গোষ্ঠী সংঘর্ষ বাঁধানোর লক্ষ্যে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, আরো বিস্তারিত জানাবেন আমাদের। সিজার, গোয়েন্দাদের মাথা ব্যথা এই তথ্য আর কতটা বাড়ালো? তবে অবশ্যই যথেষ্ট আশঙ্কার, তার কারণ এই আব্বাস এবং মেনারুল এই দুজনেই কিন্তু এই এবিটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আব্বাস নিজে পেশায় মাদ্রাসা শিক্ষক এবং যেটা প্রাথমিকভাবে জানা গেছে তাদের কাছ থেকে যে উদ্ধার হওয়া বিভিন্ন যে নথিপত্র পাওয়া গেছে তার মধ্যে ইসলামিক কট্টরপন্থী ইসলামিক বিভিন্ন যে প্রচার পুস্তিকা থেকে শুরু করে তাদের যে পেন ড্রাইভগুলো পাওয়া গেছে, পেন ড্রাইভে একাধিক উস্কানিমূলক ভিডিও পাওয়া গেছে। কার ভিডিও পাওয়া গেছে? যে ভিডিও তুমি এক্ষুনি চালালে, সেই জসিমউদ্দিন রহমানি অর্থাৎ আনসারুল বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির একাধিক পুরনো ভিডিও এবং সদ্য নোয়াখালীতে তিনি জামিন পাওয়ার পর নোয়াখালীতে ভারত বিদ্বেষী এবং হাসিনা বিদ্বেষী যে ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তারও বিভিন্ন ক্লিপিংস তার কাছে এই 2 জনের কাছ থেকে পাওয়া গেছে। অর্থাৎ এই ধরনের ভিডিওগুলোকে ব্যবহার করে তারা
মডিউলের সম্প্রসারণ ঘটানোর চেষ্টা করেছিল। ডোমকল, জলঙ্গি এবং ফারাক্কার বিভিন্ন জায়গায় তারা সাম্প্রতিক অতীতে মিটিং করেছে। এবং আরেকজনের নাম উঠে আসছে জসিমউদ্দিন রহমানের অন্যতম ঘনিষ্ঠ হিসেবে ফারহান ইসরাক, যে প্রথম, সেও বাংলাদেশি নাগরিক, সেই প্রথম আসে এবং সে এই মডিউলগুলোকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করছে। এবং এদের কাছ থেকে পাওয়া বিভিন্ন মোবাইলে যে অ্যাপগুলো পাওয়া গেছে সেখান থেকে জানা যাচ্ছে এখন জোড়া বিপদ, এখন বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগ রয়েছে। এবং এই জিনিসটাই কিন্তু গোয়েন্দারা বেশ কিছুদিন আগে সতর্ক করেছিলেন যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং বাংলাদেশের এই অশান্ত আবহের জন্য তার প্রভাব, জঙ্গি কার্যকলাপ বাংলায় ক্রমশই আরো বাড়ছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে। তিনি টিভি9 বাংলাকে কি জানালেন শোনাবো। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট গভর্নমেন্টের ইন্টেলিজেন্স সবই কিন্তু ওখানে একটুখানি আমার যা মনে পড়ছে, আগেও ছিল এটা, এখনো একই ব্যাপার। মুর্শিদাবাদ হ্যাজ বিকাম ইন্ডিয়াস ভালনারেবল বেলি, মানে একটা সেফ হেভেন হয়ে গেছে। ওখান থেকে জঙ্গিরা এপার ওপার হচ্ছে, বাংলাদেশ থেকে এখানে আসছে এবং এখান থেকেও লোকেরা যাচ্ছে। এবার আপনাদের সামনে যে তথ্য তুলে ধরবো তাও বেশ চাঞ্চল্যকর। মানে সীমান্তে যেখানে কাঁটাতার নেই সেই জায়গায় অবাধে চলছে দুষ্কর্ম, দুষ্কৃতিমূলক কাজ করে একেবারে নিশ্চিন্তে ফিরে যাচ্ছে বাংলাদেশ। গোয়েন্দা সূত্রের খবর, চোরাচালানকারীরা ব্যবহার করছে বাংলাদেশি সিম কার্ড। পদ্মাপাড়ের সিম ব্যবহার করায় ট্র্যাকও করতে পারছে না সাইবার ক্রাইম ও গোয়েন্দা সংস্থা। मालदा पुलिस ने एक रेस्क्यू किया है क्योंकि बांग्लादेश जो मिसकैंड है, बांग्लादेश को जो नुमेस लैंड में आते हैं और उनका उधर का बांग्लादेश का सिम यूज कर रहा है। बॉर्डर सिक्योरिटी का सिस्टम हो वो बिल्कुल तैनात है और इस तरह की कोई एक दो घटनाएं जो हैं वो घटनाएं को पकड़ने के लिए हम लोग पूरी तरह से सुसज्जित हैं और लोकल पुलिस के साथ कोऑर्डिनेट करके इस तरह का कोई भी जो एक्टिविटी है हमारी नज़र से बच नहीं पाए, इसके लिए पूरा हम लोग प्रयास करते हैं। আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, খুব সংক্ষেপে জানতে চাইবো কোথা থেকে কিভাবে এই সিম কার্ডগুলো ইস্যু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে? কার্ডগুলো মূলত বাংলাদেশে অ্যাক্টিভ সিম কার্ড, সেই সব সিম কার্ড ভারতে আসে এবং সেই চোরাচালান কারবারিরা নিয়ে আসে। অর্থাৎ বাংলাদেশের যে এলাকায় কাঁটাতার নেই সেই সব এলাকা দিয়ে কিন্তু এই সিম কার্ডগুলি ভারতে প্রবেশ করায় এবং যারা ওই চোরাচালান কারবারি বা বিভিন্ন নাশকতার সাথে যুক্ত তারা সেই সব সিম কার্ড ব্যবহার করে। কিছু কিছু সময় ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে দেখবে ওই যারা নাশকতা করে তারা এপারে এসেও কিন্তু যারা রয়েছে সাধারণ মানুষ শহর এলাকায় তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করে এবং তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে এবং তাদেরকেও যুক্ত করার চেষ্টা করে এবং ওই পার থেকে যখন আসে তারপর অবিলম্বে ভারতের বিভিন্ন জায়গায় প্রবেশ করে। তবে সীমান্তবর্তী এলাকায় একদম কিন্তু যে সমস্ত বাংলাদেশি সিম কার্ড রয়েছে 4-5টি নেটওয়ার্ক তাদের ভালোভাবে পর্যাপ্ত নেটওয়ার্ক পায় এবং সেই সব সিম কার্ড ব্যবহার করে তারা দুষ্কর্ম করে। সেই সব সিম কার্ড কিন্তু সহজে ট্র্যাকিং করা সম্ভব হয় না, এমনটাই সাইবার বিশেষজ্ঞ বা সাইবার ক্রাইম বলছে। কারণ সে বাংলাদেশি যে ড্যাশবোর্ড বা ভারতীয় ড্যাশবোর্ড দুটো কিন্তু ভিন্ন পদ্ধতিতে রয়েছে। ভারতীয় ড্যাশবোর্ডগুলি যারা তদন্তকারী অফিসার রয়েছে তাদের কাছে থাকে, সেই অর্থে সিমে কি কোথায় কি হচ্ছে যদি কাউকে ট্র্যাক করে সেটা পাওয়া যায়। কিন্তু যেহেতু বাংলাদেশের সিম ব্যবহার করছে সেই জায়গায় যে বাংলাদেশের একটা আন্তর্জাতিক একটা ব্যবস্থাপনা রয়েছে সেই জায়গায় গিয়ে সেই সব সিম কার্ডকে তাদের কাছে ট্র্যাক করা সম্ভব হয় না। সেই কারণে একটা অন্য গতিবিধি আর এই মুর্শিদাবাদকে সেফ জোন হিসেবে বেছে নেয়, বিভিন্ন কার্যকলাপ ঘটে থাকে এই মুর্শিদাবাদ জেলা জুড়ে। ধন্যবাদ কৌশিক। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই। যে তথ্য উঠে আসছে তা সব ভয়ঙ্কর। এখনো পর্যন্ত 50টা সিমের এরকম হদিশ পাওয়া গেছে যেগুলোর পরবর্তীকালে আর কোনোভাবে লোকেট করা যায়নি। মানে এইটা এই অভ্যন্তরীণ যে ব্যবস্থা তার জন্য কত বড় থ্রেট বলে আপনার মনে হয়? আভ্যন্তরীণ ব্যবস্থা যেভাবে ফেক পাসপোর্ট কিংবা তার সঙ্গে যেভাবে অধিকার আস্ফালন এবং অধিকার যেটা বাংলাদেশের, আমরা এককালে বলতাম আমাদের বন্ধু রাষ্ট্র, এখন আর সেটা বলাতে আমি বিরত থাকছি, কেননা বন্ধু রাষ্ট্রের থেকে এরকম কোনোদিন কিছু হয় মানে এরকম কাজ হতে পারে না। যাই হোক, এই যে ফেক পাসপোর্টটা কিংবা অন্যান্য যে ভ্যালিড ডকুমেন্টস গুলো
এগুলো যারা এই ডিপার্টমেন্টে কাজ করেন তাদের মানে যোগাযোগ ছাড়া এটা হতে পারে না। তার মধ্যে যারাই থাকুন না কেন দেশের নিরাপত্তার জন্যে তাদের প্রত্যেককে খুঁজে বের করতে হবে, এবং সিম যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো তাহলে নিশ্চয়ই যদি আমাদের কাছে নাম্বার থাকে তাহলে সেগুলোকে ব্লক করা যায় কিনা সরকারিভাবে। তৃতীয়ত যেটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু আরো কঠিন দিতে এর জন্য তৈরি থাকতে হবে। আজকে ওই যে ওখান থেকে জেল ভেঙে কনভিক্টটা পালিয়েছে, জেল ভেঙেছে বলে আমার মনে হয় না, ওটা জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে মানে যারা একেবারে ইয়ে করা ব্র্যান্ডেড টেররিস্ট তাদেরও ছেড়ে দেওয়াটা কতটা এখন পর্যন্ত হয়তো ইউনুস মোহাম্মদ ভাবছেন আমি একটা বিরাট কাজ করলাম, বাট হি ইজ রাইডিং এ টাইগার, হি ইজ মেকিং এ ফ্রাঙ্কেনস্টাইন ফর হিমসেলফ টুমরো। আজকে অলরেডি বিএনপি এবং বর্তমান শাসনের সঙ্গে কিন্তু একটা রিস্ক এসে গেছে। বিএনপি চাইছে ইমিডিয়েট ইলেকশন, ওরা বলছে 2026-এ দেখা যাবে। যাই হোক, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার, যত এরকম হয় আমাদের ভালো। কিন্তু প্রশ্ন উঠছে সেটা আমি মনিন্দর সিং এর স্টেটমেন্টটা কাগজে পড়লাম, আমাদের যে ইস্টার্ন বর্ডার যতটুকু আমাদের কেন্দ্র থেকে দেখার দরকার ছিল আনফরচুনেটলি ততটা দেখা হয়নি। আমরা যে বাউন্ডারি ফেন্সিং ইনিশিয়ালি লাগানো হয়েছিল কিছু জায়গায়, যখন এটা শুরু হয় আসাম থেকে। আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় যদি আমরা সার্ভেলেন্স এবং বর্ডার ম্যানেজমেন্টটাকে আরো বেশি শক্ত না করতে পারি, আরো যদি আমরা যত গ্যাজেট আছে, latest gadget which can help us in the early detection of the people approaching Indian territory, তাহলে কিন্তু দিনের বেলায় যখন এখন আবার যে ফগের সিজন আসছে। ধন্যবাদ সমীর বাবু।